প্রিয় ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে শুনছেন আমার এই কথাগুলো, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার প্রতি আমার শুভেচ্ছা রইল। আজকে আলোচনা করার জন্য আমি যে বিষয়টি বেছে নিয়েছি তা হলো শিশু কিশোররা যারা ডিপ্রেশনের মধ্যে দিয়ে যায়, আমরা কিভাবে বুঝব যে তারা ডিপ্রেশনে ভুগছে কিনা। আমরা বাবা মা হিসাবে কিংবা শিশুদের অভিভাবক হিসাবে আমরা শিশুদের মধ্যে যদি তাদের স্বাভাবিক জীবন কর্মকাণ্ড পরিচালনা করার ক্ষেত্রে যে ধরনের প্রাণ চাঞ্চল্য থাকা দরকার, অংশগ্রহণ থাকা দরকার, সেই জায়গাগুলোতে কখনো যদি ব্যত্যয় ঘটে, অর্থাৎ শিশুর জীবনে যদি বিশেষ করে শিশু কিশোর যারা আছেন তাদের জীবনে যদি কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করি, যে পরিবর্তনগুলো দৈনন্দিন কর্মকাণ্ড, প্রাতিষ্ঠানিক শিক্ষা কিংবা জীবন পরিচালনার জন্য যেভাবে অংশগ্রহণ করা দরকার, সেক্ষেত্রে যদি আমরা কোনো শিশু কিংবা কিশোরকে প্রত্যাশিত মাত্রায় দেখতে না পাই, তাহলে আমাদের একটু মনোযোগী হতে হবে। শিশুটি কোনো ধরনের মানসিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে কিনা। শিশু কিশোরদের বিভিন্ন ধরনের মানসিক সংকট দেখা দিতে পারে। তার মধ্যে আজকে আমি শিশু কিশোর কেউ যদি বিষণ্ণতার মধ্যে দিয়ে যায়, তাহলে আমরা কিভাবে বুঝব তারা সত্যি বিষণ্ণতায় ভুগছে কিনা। আর এই বিষয়টি আজকে আমি এভাবে আলোচনা করতে চাই আপনাদের সাথে। চিলড্রেন হু ইজ ইন ডিপ্রেশন, এই বিষয় সম্পর্কে আমি যেটুকু সাজিয়েছি আজকে আলোচনার জন্য। ডিপ্রেশন ইন চিলড্রেন ইজ এ সিরিয়াস মেন্টাল হেলথ কন্ডিশন। আমাদের মনে রাখতে হবে, ডিপ্রেশন শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে একটি অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ বিষয়। ক্যারেক্টারাইজড, যাকে আমরা নির্দেশ করতে পারি, শনাক্ত করতে পারি বা বলতে পারি বাই পারসিস্টেন্ট স্যাডনেস। আমরা যে বিষয়গুলো তাদের মধ্যে লক্ষ্য করব বা দেখতে পাবো তা হলো পারসিস্টেন্ট স্যাডনেস, অনবরত তাদেরকে দুঃখী মনে হওয়া বা প্রায় সময় তারা দুঃখী ভাব, এরকম আমাদের কাছে মনে হয়। তারা দুঃখী ভাবে নিজেদেরকে তুলে ধরেন। লস অফ ইন্টারেস্ট, কোনো কিছু করার আগ্রহ হারিয়ে ফেলা, অ্যান্ড আদার সিমটমস, এবং আরও কিছু লক্ষণ বা উপসর্গ থাকতে পারে যা ক্যান সিগনিফিকেন্টলি ইম্প্যাক্ট দেয়ার ডেইলি লাইফস, যা তাদের দৈনন্দিন জীবনকে মারাত্মকভাবে বা ব্যাপকভাবে প্রভাব ফেলে বা প্রভাবিত করে থাকে। এটুকু
আমরা ডিপ্রেশন সম্পর্কে এর গুরুত্ব আমরা বলতে পারি। এক্ষেত্রে আমাদের আরও কিছু বিষয় আমাদের মনে রাখতে হবে। ইটস ক্রুশিয়াল টু রিকগনাইজ দ্যাট চিলড্রেন ক্যান এক্সপিরিয়েন্স ডিপ্রেশন। আমরা কোনো শিশুকে অনবরত লক্ষ্য করছি তারা খুব দুঃখীভাবে নিজেদেরকে তুলে ধরছেন, কোনো কিছু করার আগ্রহ হারিয়ে ফেলছেন এবং আরও কিছু লক্ষণ যেগুলো তাদের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করছে বা প্রভাব ফেলছে। এই লক্ষণগুলো বা এই বৈশিষ্ট্যগুলো সত্যিকার অর্থে ডিপ্রেশনকে ইঙ্গিত করছে কিনা ওই শিশু কিশোরদের ক্ষেত্রে সেই বিষয়টি কিন্তু শনাক্ত করা অত্যন্ত জরুরি। অ্যান্ড ইটস নট জাস্ট এ ফেজ। আমরা এটা কোনো একটা পর্যায় অথবা এ রেজাল্ট অফ বিং স্যাড, তো দুঃখের কারণে কষ্টের কারণে তাদের এরকম একটা অবস্থা তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে, এই বিষয়গুলি আমাদের কিন্তু স্পষ্ট হতে হবে। যদি সত্যিই কোনো শিশু বা কিশোর বিষণ্ণতার অভিজ্ঞতার মধ্যে দিয়ে যান, সেই বিষয়টি কিন্তু আমাদের খুব জরুরি ভিত্তিতে শনাক্ত করা উচিত। এই কারণে বিষণ্ণতা থেকে তাদের বেরিয়ে আসতে হলে তাদের প্রফেশনাল হেল্প লাগবে, অর্থাৎ মনোসামাজিক সহায়তা তাদের নিতে হবে। তারা অনেকেই হয়তোবা একা একা এই অবস্থা থেকে বেরিয়ে আসতে সক্ষম নাও হতে পারে। আর এই অবস্থা থেকে যদি তাদেরকে আমরা বের হয়ে আসার সহযোগিতা না করি কিংবা তারা নিজেরা বের হয়ে আসতে না পারে, সেক্ষেত্রে তার প্রভাব কিন্তু পরবর্তী সময় আরও ব্যাপক এবং জটিলভাবে পড়তে পারে এবং তাদের জীবন আরও বহুমাত্রিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। সেই জন্য শৈশবে কোনো শিশু বিষণ্ণতায় ভুগছে কিনা সে বিষয়টি কিন্তু আমাদের জরুরি ভিত্তিতে এবং গুরুত্বের সহিত কিন্তু আমাদের বিষয়টি বোঝার, শনাক্ত করার এবং ওই শিশু কিশোরদের সহযোগিতার জন্য আমাদের ভূমিকা রাখতে হবে। এক্ষেত্রে আরও যা বলা হয়েছে তা হলো আর্লি রিকগনিশন অ্যান্ড ট্রিটমেন্ট আর ভাইটাল ফর পজিটিভ আউটকামস। আমরা যত দ্রুত তাদের শনাক্ত করতে পারবো এবং চিকিৎসা নিশ্চিত করতে পারবো, তত আমরা ইতিবাচক আউটকাম বা ইতিবাচক ফল আমরা পাব। অর্থাৎ যত দ্রুত চিকিৎসা নিশ্চিত করা যায় তত সহজেই তাদের এই জায়গাটা থেকে তারা যাতে বের হয়ে আসতে পারেন সেই জায়গাটা তাদের সহযোগিতা করা সম্ভব হয়। এটুকু হলো মূল আলোচনা। আমরা এই মূল আলোচনার উপর ভিত্তি করে আরও কিছু কথা বলতে চাই। যেসব শিশু বা কিশোর এই বিষণ্ণতার মধ্যে দিয়ে যায়, তাদের মধ্যে যে সিমটমসগুলো আমরা লক্ষ্য করব সে বিষয়ে আমরা একটু ধারণা নিই। আর এই বিষয়টি আমরা এইভাবে বলতে পারি, সিমটমস অফ ডিপ্রেশন ইন চিলড্রেন। আমরা প্রথমেই যে সিমটমের কথা বলতে পারি তা হলো ইমোশনাল, আবেগীয়। এক্ষেত্রে যা বলা হয়েছে তাদের মধ্যে যে লক্ষণগুলো আমরা লক্ষ্য করব, যারা শিশু কিশোর বিষণ্ণতার মধ্যে দিয়ে যান তাদের মধ্যে পারসিস্টেন্ট স্যাডনেস, অনবরত তাদের মধ্যে দুঃখবোধ বা দুঃখভাব, ইরিটেবিলিটি, অস্থিরতা, লস অফ ইন্টারেস্ট, কোনো কিছু করার আগ্রহ হারিয়ে ফেলা, লস অফ ইন্টারেস্ট ইন অ্যাক্টিভিটিস, ফিলিংস অফ হোপলেসনেস, আশাহত হওয়া।
বা তাদের মধ্যে কোনো কিছু স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, এগুলো অনুভূতির জায়গাগুলো দুর্বল বা হারিয়ে যাওয়া। লো সেলফ স্টিম, আত্মবিশ্বাস বা আত্মপ্রত্যয়ের জায়গাটা দুর্বল হয়ে যাওয়া। এক্সেসিভ গিল্ট অ্যান্ড অ্যাংজাইটি, অতিমাত্রায় তাদের মধ্যে অনুশোচনা বা অনুতাপ এবং অ্যাংজাইটি বা উদ্বিগ্নতা তাদের মধ্যে কাজ করে। বিষণ্ণতায় যে সমস্ত শিশু কিশোর ভোগেন, তাদের ইমোশনের জায়গাটা যদি আমরা লক্ষ্য করি, তাহলে তাদের মধ্যে এই সিমটমগুলো আমরা লক্ষ্য করব। এবার আমরা বিষণ্ণতায় যেসব শিশু কিশোর ভোগেন, তাদের আচরণগত কিছু লক্ষণ আমরা একটু জেনে নিই, অর্থাৎ বিহেভিয়ারাল সিমটমস। এক্ষেত্রে যা বলা হয়েছে তা হলো চেঞ্জ ইন অ্যাপিটাইট অর স্লিপ প্যাটার্নস। বিষণ্ণতার মধ্যে দিয়ে যেসব শিশু কিশোর যায়, তাদের যে জায়গাটা পরিবর্তন হয় তা হলো তাদের খাবার বা রুচির এবং ঘুমানোর যে ধরন, প্যাটার্নসটা, সেটা পরিবর্তন হয়ে যায়। সোশ্যাল উইথড্রল, তারা সামাজিক কর্মকাণ্ড থেকে নিজেদেরকে আড়াল করে ফেলেন বা গুটিয়ে নেন। ডিক্রিজড এনার্জি, তাদের যে সক্রিয়তার জায়গাটা বলি, সবলতার জায়গাটা বলি বা এনার্জি জায়গাটা দুর্বল হতে থাকে বা দুর্বল অনুভব করে। ডিফিকাল্টি কনসেন্ট্রেটিং, মনোযোগের জায়গাটায় সমস্যা চলে আসে, অর্থাৎ যারা পড়াশোনা করেন তাদের এই পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ দিতে তাদের সমস্যা হয়। ইনডিসিসিভনেস, অর্থাৎ সব কিছুতে তারা খুব দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভোগেন, অর্থাৎ কোনো দৃঢ়ভাবে বা সঠিকভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। অ্যান্ড ডিক্লাইন ইন স্কুল পারফরমেন্স, যারা পড়াশোনা করেন, স্কুলে যান, তাদের এই পড়াশোনার জায়গাটায় বা স্কুলের পারফরমেন্সের জায়গাটায় তাদের ধারাবাহিকভাবে খারাপ হতে শুরু করে। ডিক্লাইন অর্থাৎ নিচের দিকে নেমে আসে। এগুলো হলো আচরণগত লক্ষণ বিষণ্ণতার মধ্যে দিয়ে যেসব শিশু কিশোর যান। এবার আমরা একটু ফিজিক্যাল সিমটমস নিয়ে একটু জেনে নিই। বিষণ্ণতার মধ্যে দিয়ে যেসব শিশু কিশোর যায়, তাদের মধ্যে যে ফিজিক্যাল যে সিমটমগুলো আমরা লক্ষ্য করতে পারি। হেডেকস, অর্থাৎ মাথায় যন্ত্রণা, মাথা ব্যথা, মাথা অস্থিরতা বা মাথা বিভিন্ন ধরনের সমস্যার কথা তারা বলে থাকেন। স্টমাক হেক্স, পেটের যন্ত্রণা, পীড়া, কষ্ট বা গোলমেলে, এরকম অভিযোগ তারা করেন। ফ্যাটিগ, খুব ক্লান্তি বা ক্লান্ত বোধ তাদের মধ্যে কাজ করে। অ্যান্ড আদার আনএক্সপ্লেইনড ফিজিক্যাল কমপ্লেন্টস, এবং আরও শারীরিক বিভিন্ন ধরনের উপসর্গ কথা বলেন, যেগুলোকে তারা ভালোভাবে ব্যাখ্যা করতে পারেন না বা সঠিক কারণ তারা তুলে ধরতে পারেন না। এই ধরনের শারীরিক লক্ষণগুলো বা এই অভিযোগগুলো শিশু কিশোররা যদি কখনো করে, তাহলে আমাদের একটু খেয়াল করতে হবে যে এই সমস্যাগুলোর জন্য যদি কোনো শারীরিক যথাযথ কারণ না থাকে, অর্থাৎ প্যাথোলজিক্যাল কোনো কজেস যদি এই সমস্যাগুলোর জন্য না থাকে, তাহলে সেক্ষেত্রে ওই শিশুটি মানসিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে কিনা সেই জায়গাটা কিন্তু আমাদের বিবেচনা করতে হবে। যেসব শিশু কিশোর ডিপ্রেশনে ভোগে, তাদের কগনিটিভ যে সিমটমগুলো, অর্থাৎ চিন্তা বা জ্ঞানের ক্ষেত্রে যে লক্ষণগুলো আমরা তাদের মধ্যে লক্ষ্য করতে পারি, তা হলো নেগেটিভ থটস। যেসব শিশু কিশোর বিষণ্ণতায় ভোগেন, তাদের চিন্তার ধরনটা থাকে নেতিবাচক। ডিফিকাল্টি থিঙ্কিং ক্লিয়ারলি, তারা স্বচ্ছভাবে, পরিচ্ছন্নভাবে বা সঠিক বা যথাযথভাবে চিন্তা করতে সমস্যা বোধ করেন বা সমস্যা হয়। অ্যান্ড ইভেন সুইসাইডাল থটস, এমনকি তাদের মধ্যে আত্মহত্যার চিন্তাও কাজ করে। অর সেলফ হার্ম বিহেভিয়ার্স,
আবার কারো কারো ক্ষেত্রে নিজের শরীরে ক্ষতিকর আঘাত করা বা নিজের জন্য ক্ষতিকর যে সমস্ত আচরণ আছে সেই আচরণগুলো তারা করে থাকে, অর্থাৎ সেলফ হার্মস করে থাকে এই বিষণ্ণতায় যেসব শিশু কিশোররা ভোগেন। এগুলো হলো শিশু কিশোর যারা বিষণ্ণতায় রোগে ভোগেন তাদের বিষণ্ণতা রোগের লক্ষণ বা উপসর্গ হিসাবে আমরা জেনে থাকব। অর্থাৎ কোনো শিশু অথবা কিশোরের মধ্যে যদি আমরা আবেগগত, আচরণগত, শারীরিক এবং জ্ঞানগত এই জায়গায় উল্লিখিত যে সিমটমস বা উপসর্গের কথা এখানে আলোচনা করেছি, এগুলো যদি কোনো শিশু কিশোরের মধ্যে যদি আমরা লক্ষ্য করি এবং এগুলো তাদের দৈনন্দিন জীবনের জায়গাটাকে স্বাভাবিকভাবে পরিচালিত করতে বাধাগ্রস্ত করে, তাহলে আমাদের এসব কিশোররা বিষণ্ণতায় ভুগছে কিনা সেই জায়গাটা আমাদের মনোযোগী হতে হবে। ভিউয়ার্স, আমরা এবার একটু কারণ জেনে নেই শিশু কিশোররা যারা বিষণ্ণতায় ভোগেন কী কারণে তাদের মধ্যে ডিপ্রেশন ডেভেলপ করতে পারে। প্রথমেই বলা হয়েছে জেনেটিক অ্যান্ড ফ্যামিলি হিস্ট্রি। বিষণ্ণতার জন্য জেনেটিক এবং পারিবারিক ইতিহাস একটা কারণ হতে পারে। এখানে যা বলা হয়েছে, ফ্যামিলি হিস্ট্রি অফ ডিপ্রেশন ক্যান ইনক্রিজ এ চাইল্ড সাসেপ্টিবিলিটি। যেসব পরিবারের বিষণ্ণতা রোগী আছেন বা যাদের পরিবারে বিষণ্ণতা রোগে যারা ভুগছেন ওই পরিবারের শিশু কিশোরদের ডিপ্রেশন হওয়ার সম্ভাবনা কিন্তু অন্যদের চেয়ে বেশি। তাছাড়া বায়োলজিক্যাল ফ্যাক্টরস আরেকটি কারণ। এক্ষেত্রে যা বলা হয়েছে, ইমব্যালেন্স ইন ব্রেন কেমিস্ট্রি ক্যান প্লে এ রোল। মস্তিষ্কের ত্রুটি বা মস্তিষ্কের যে আমরা কেমিক্যাল ইমব্যালেন্সের জন্য বিষণ্ণতায় ভুগতে পারেন শিশু কিশোররা। তাছাড়া শিশু কিশোরদের বিষণ্ণতার জন্য এনভায়রনমেন্টাল ফ্যাক্টরসও দায়ী। এক্ষেত্রে যা বলা হয়েছে, স্ট্রেসফুল লাইফ ইভেন্টস, যে সমস্ত শিশু কিশোররা চাপমূলক জীবনে বিভিন্ন চাপমূলক পরিস্থিতির মধ্যে দিয়ে যান তাদের বিষণ্ণতা রোগ হওয়ার সম্ভাবনা আছে। ট্রমা, মানসিক আঘাত বা আমরা যাকে মানসিক কষ্ট, পীড়ন বলি। বুলিং, যে সমস্ত শিশুরা বুলির শিকার হয় স্কুল, পরিবারে বা বিভিন্নভাবে। বুলি বলতে আমরা জানি বিভিন্নভাবে মানসিক নির্যাতন, গালিগালাজ করা, তাদেরকে ছোট করে কিছু বলা। অ্যান্ড সোশ্যাল আইসোলেশন, এবং সামাজিকভাবে আলাদা হয়ে যাওয়া বা সামাজিকভাবে আলাদা হয়ে পড়া, এগুলো শিশুদের কিন্তু এই ডিপ্রেশনকে আরও বাড়িয়ে দেওয়া কিংবা ডিপ্রেশনের মাত্রাটা আরও জটিলতার দিকে নিয়ে যাওয়ার জন্য ট্রিগার হিসাবে কাজ করে। আমরা এই বিষণ্ণতায় যে সমস্ত শিশু কিশোর ভোগে তাদের একটু চিকিৎসা সম্পর্কে খুব সংক্ষেপে একটু আলোচনা করি। ট্রিটমেন্ট ফর ডিপ্রেশন ইন চিলড্রেন। এই চিকিৎসার ক্ষেত্রে প্রথমে তাদের বলা হয়েছে থেরাপি বলতে আমরা সাইকোথেরাপি বা টক থেরাপি বলে থাকি। এই থেরাপি ক্ষেত্রে যা বলা হয়েছে, বিষণ্ণতায় যে সমস্ত শিশু কিশোররা ভোগেন তাদের চিকিৎসার জন্য যে থেরাপিগুলো সহায়তা হলো কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, যাকে আমরা সংক্ষেপে সিবিটি বলি, ইজ অফটেন দ্য ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট। প্রাথমিক পর্যায়ে এই বিষণ্ণতার রোগে আক্রান্ত শিশু কিশোরদের জন্য মূলত সিবিটিকে প্রাধান্য দেওয়া হয়ে থাকে বা বেছে নেওয়া হয়। হেল্পিং চিলড্রেন আইডেন্টিফাই, এই ক্ষেত্রে যে সহযোগিতার তারা পায় তা হলো সমস্যার নেতিবাচক চিন্তা, আইডেন্টিফাই অ্যান্ড চেঞ্জ নেগেটিভ থট প্যাটার্নস অ্যান্ড ডেভেলপ কোপিং স্কিলস। এই সিবিটির মাধ্যমে এই বিষণ্ণতা আক্রান্ত শিশু কিশোরদের যে জায়গাটায় সহযোগিতা করা হলো তা হলো
তারা তাদের নেতিবাচক চিন্তার ধরনগুলোকে তারা শনাক্ত করতে পারেন এবং এই জায়গাটা কিভাবে কোপ করতে হয় সেই জায়গাটা তাদেরকে সহযোগিতা করা বা সেই জায়গাটা তাদেরকে দক্ষ করে তোলার চেষ্টা করা হয় এই কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপির মাধ্যমে। বিষণ্ণতা আক্রান্ত শিশু কিশোরদের জন্য কিন্তু অনেক সময় ঔষধেরও দরকার হতে পারে। আমরা জানি মানসিক রোগের ঔষধের কাজটি মূলত যিনি সাইকিয়াট্রিস্ট, আমরা যাকে মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে জানি, তারাই মূলত এই জায়গাটা সহযোগিতা করেন। বিষণ্ণতায় কোনো শিশু কিশোর যদি ভোগেন, তাদের ওষুধের দরকার হলে আমরা অবশ্যই মনোরোগ বিশেষজ্ঞর সহায়তা চাবো এবং সহায়তা নেব। এই বিষণ্ণতা আক্রান্ত শিশু কিশোরদের জন্য কী ধরনের ঔষধ বা মানসিক ওষুধের দরকার হবে সেটি মনোরোগ বিশেষজ্ঞ যিনি আছেন, যার কাছে আমরা সহযোগিতা চাব, উনি রোগের ধরন অবস্থান বুঝে মূল্যায়ন করে উনি কী ধরনের ঔষধ দরকার হবে, সহযোগিতা দরকার হবে, সেই জায়গাটায় উনি সহযোগিতা করেন এবং সহযোগিতার জন্য যারা যান তাদেরকে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিয়ে থাকেন। তাই কারো যদি ওষুধের দরকার হয়, বিশেষ করে শিশু কিশোর যারা ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, তারা সাইকিয়াট্রিক হেল্প নেওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন। তাছাড়া এই শিশু কিশোর যারা বিষণ্ণতার মধ্যে দিয়ে যায়, তাদের জন্য ফ্যামিলি থেরাপিও কার্যকরী। এক্ষেত্রে যা বলা হয়েছে, ফ্যামিলি থেরাপির ক্ষেত্রে ইনভলভিং প্যারেন্টস and family members in therapy can address family dynamics and provide support. অর্থাৎ এই শিশু কিশোর যারা পরিবারের বিষণ্ণতার মধ্যে দিয়ে যাচ্ছেন, ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদের সহযোগিতা করার জন্য পরিবারের কিন্তু বাবা মা এবং অন্যান্য সদস্যেরও দরকার হয় এবং তারা কিভাবে এই সমস্যা আক্রান্ত শিশু কিশোরদের সহযোগিতা করতে পারেন এবং তাদের এই সমস্যার জন্য কোন বিষয়গুলো দায়ী সেগুলো অ্যাড্রেস করে এবং ফ্যামিলির অবস্থা বোঝা এবং এই ক্ষেত্রে সহযোগিতা করার জন্য কী করা দরকার বা তাদেরকে পরিবারকে কীভাবে সহযোগিতা করা যায়, সেই বিষয়গুলো এই ফ্যামিলি থেরাপির মাধ্যমে উঠে আসে এবং ফ্যামিলি থেরাপি নিয়ে যারা কাজ করেন তারা এই জায়গাটায় সেভাবে সহযোগিতা করেন। তাছাড়া চিকিৎসার ক্ষেত্রে এই বিষণ্ণতায় যে সমস্ত শিশু কিশোর ভোগেন, তাদের লাইফস্টাইল চেঞ্জেরও প্রয়োজন হয়। এক্ষেত্রে যা বলা হয়েছে, রেগুলার এক্সারসাইজ, নিয়মিত শরীরচর্চা বলতে পারি, হেলদি স্লিপ হ্যাবিটস, একটি ভালো ঘুম দরকার, অর্থাৎ ঘুমের জন্য একটি সুস্থ হেলদি একটি অভ্যাস গড়তে হয় যারা বিষণ্ণতার মধ্যে দিয়ে যান। অ্যান্ড এ ব্যালেন্স ডায়েট, সুষম খাবারের দরকার হয়, ক্যান পজিটিভলি ইম্প্যাক্ট মেন্টাল হেলথ, মানসিক স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলার জন্য আমাদের এই বিষয়গুলো দরকার। সেজন্য বিষণ্ণতায় যে সমস্ত শিশু কিশোর ভোগেন, তাদের লাইফস্টাইল চেঞ্জের জায়গাটা আমাদের মনোযোগী হতে হবে। ভিউয়ার্স, আমরা কিছু বিষয়ে আরেকটু আলোচনা করতে পারি যে এই বিষণ্ণতায় আক্রান্ত শিশু কিশোরদের চিকিৎসার জন্য আর্লি ইন্টারভেনশনের জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এইসব শিশুরা যারা ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদেরকে যত দ্রুত আমরা শনাক্ত করতে পারবো এবং চিকিৎসা নিশ্চিত করতে পারবো, তত সহজে আমরা তাদেরকে এই অবস্থা থেকে বের করে আনতে পারবো। সেই জন্য দ্রুত রোগ শনাক্ত এবং চিকিৎসার জায়গাটাকে গুরুত্ব দেওয়া হয়েছে। এক্ষেত্রে যা বলা হয়েছে, ইম্পর্টেন্স অফ আর্লি ইন্টারভেনশনের জায়গাটায় আনট্রিটেড ডিপ্রেশন ইন চিলড্রেন ক্যান লিড টু, যে জায়গাটা আরও বাড়িয়ে দিতে পারে, ইনক্রিজ রিস্ক অফ ফিউচার এপিসোডস, ভবিষ্যতে
আরও জটিলভাবে এই রোগ হওয়ার মাত্রাটা কিন্তু বেড়ে যেতে পারে বা এর একটা সম্ভাবনা থাকে। এক্ষেত্রে যা বলা হয়েছে, ডিপ্রেশন ইন চাইল্ডহুড ক্যান ইনক্রিজ দ্য লাইকলিহুড অফ ফিউচার এপিসোডস। ভবিষ্যতে এই উপসর্গগুলো আবার দেখা দিতে পারে বা চলে আসতে পারে। পটেনশিয়ালি বিকামিং মোর সিভিয়ার অ্যান্ড প্রলংড, যা জটিল এবং দীর্ঘস্থায়ী হবে। সেই জন্য চাইল্ডহুডে আমরা যেন কোনো শিশু কিশোর যদি ডিপ্রেশনের মধ্যে দিয়ে যায়, আমরা যেন সে পর্যায়েই তাদের সহযোগিতার জায়গাটা নিশ্চিত করি। তাছাড়া আরও যে জায়গাটা আমাদের গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে, তাহলে একাডেমিক অ্যান্ড সোশ্যাল প্রবলেমস। যারা বিষণ্ণতায় ভুগছেন শিশু কিশোর, তারা যদি আনট্রিটেড থাকে, অর্থাৎ তারা যদি চিকিৎসা সহায়তা না পান, তাদের পরবর্তী সময় কিন্তু তাদের এই একাডেমি এবং সোশ্যাল প্রবলেমের জায়গাটাও তাদের মধ্যে দেখা যেতে পারে। এক্ষেত্রে যা বলা হয়েছে, তাহলে ডিপ্রেশন ক্যান সিগনিফিকেন্টলি ইম্প্যাক্ট এ চাইল্ডস অ্যাবিলিটি টু লার্ন। যে জায়গাটা খুব তাৎপর্যপূর্ণভাবে প্রভাব ফেলে, তাহলে শিশু অ্যাবিলিটি টু লার্ন, শিক্ষার অর্জনের জায়গাটা, সোশ্যালাইজ, সামাজিকরণ, অ্যান্ড ফাংশন ইন ভেরিয়াস সেটিংস, এবং জীবনের অন্যান্য ক্ষেত্রেও তারা কিন্তু সঠিক এবং যথাযথভাবে ফাংশন করার সমস্যার মধ্যে পড়তে পারে। এগুলো হলো যদি আমরা শিশু কিশোর যারা ডিপ্রেশনে ভোগে, তারা যদি চিকিৎসা না পান। তাছাড়া এই ক্ষেত্রে আনট্রিটেড ডিপ্রেশনের মধ্যে যে সমস্ত শিশু কিশোররা যান, তাদের কিন্তু সুইসাইড করার রিস্কটাও কিন্তু বেড়ে যায়, অর্থাৎ ইনক্রিজ রিস্ক অফ সুইসাইড। বিষণ্ণতার মধ্যে দিয়ে যেসব শিশু কিশোর যান, তারা কিন্তু আত্মহত্যার মতো এরকম পথও কিন্তু বেছে নেয়। সেজন্য আমাদের খেয়াল রাখতে হবে কোনো শিশু কিশোর বিষণ্ণতার মধ্যে দিয়ে যাচ্ছেন কিনা। এক্ষেত্রে যা বলা হয়েছে, তাহলে ইন সিভিয়ার কেসেস, জটিল যে সমস্ত রোগীগুলো আছেন বা এই সমস্যাগ্রস্ত শিশু কিশোর আছেন, তাদের ডিপ্রেশন ক্যান লিড টু সুইসাইডাল থটস অ্যান্ড অ্যাটেম্পটস। তারা কিন্তু সুইসাইড করে ফেলে। সেই জন্য আমাদের খেয়াল রাখতে হবে কোনো শিশু কিশোর যদি বিষণ্ণতার মধ্যে দিয়ে যায়, বিশেষ করে আমি আজকের এই আলোচনায় যে লক্ষণগুলোর কথা বলেছি, সেই লক্ষণগুলো যদি কোনো শিশু কিশোরের মধ্যে যদি আমরা লক্ষ্য করি, তাহলে তারা বিষণ্ণতার মধ্যে দিয়ে যাচ্ছে কিনা বা তারা বিষণ্ণতায় ভুগছে কিনা, সেই জায়গাটা কিন্তু আমাদের মনোযোগী হতে হবে এবং তাদের আর্লি ইন্টারভেনশনের জায়গাটা কিন্তু আমাদের নিশ্চিত করতে হবে এবং আমাদের ডায়াগনোসিস করতে হবে যে সত্যি কোনো শিশু বিষণ্ণতার মধ্যে দিয়ে যাচ্ছে কিনা। যদি সত্যি সে বিষণ্ণতার মধ্যে দিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা যত দ্রুত তাদের সহযোগিতা জায়গাটা নিশ্চিত করতে পারবো, আমরা তত সহজে তাদের এই জটিল সমস্যা থেকে আমরা তাদেরকে বের করে আনতে পারবো। আমরা সবশেষে যে কথাটি আমরা বলতে পারি, তা হলো এই সমস্যায় আক্রান্ত শিশু কিশোর, বিষণ্ণতায় আক্রান্ত শিশু কিশোরদের কিন্তু প্রফেশনাল হেল্প সিক করতে হবে, লাগবে। এটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। অর্থাৎ সিকিং হেল্প, আমরা বাবা মা, অভিভাবক, কেয়ার গিভার কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা শিক্ষক মণ্ডলী যারা আছে কিংবা সমাজের বা কাছের যেসব মানুষ, আমরা কোনো শিশু কিশোরকে যদি বিষণ্ণতার মধ্যে দিয়ে যাচ্ছে বলে মনে করি, সেক্ষেত্রে আমরা সহযোগিতা করে কিংবা সমস্যা আক্রান্ত সে নিজেও সহযোগিতার চেষ্টা করে যদি সমস্যা থেকে বের হয়ে আসতে না পারে, তাদের জন্য কিন্তু প্রফেশনাল হেল্প আমাদের চাইতে হবে। এই কথাটা এখানে বলছে। এক্ষেত্রে যা বলা হয়েছে, ইফ ইউ আর কনসার্ন অ্যাবাউট ইউর চাইল্ড, ইট ইজ ক্রুশিয়াল টু সিক প্রফেশনাল হেল্প। এটা খুব জরুরি হয়ে যায় যে তাদের প্রফেশনাল হেল্প তাদের জন্য সিক করা। আমরা এই জায়গাটা মনে রাখব। পরিশেষে আমি এই কথাটুকু বলতে চাই, শিশু কিশোর যারা বিষণ্ণতার মধ্যে দিয়ে যাচ্ছেন,
তারা বিভিন্ন ধরনের চিকিৎসা সহযোগিতা নিয়ে যদি প্রত্যাশিত মাত্রায় সফলতা না পেয়ে থাকেন, তাদের জন্য বলবো EMDR কার্যকরী। EMDR দ্রুত এই সমস্যা আক্রান্ত শিশুদের ক্ষেত্রে সহযোগিতা এবং যথাযথভাবে শিশুরা যাতে এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারে, শিশু কিশোররা, সেক্ষেত্রে খুব দ্রুত এবং কার্যকরী চিকিৎসা হিসাবে EMDR স্বীকৃত। এবং আপনারা যারা এই সমস্যায় আক্রান্ত শিশু কিশোর আছেন কিংবা যে কোনো বয়সেরই ব্যক্তি বিষণ্ণতার মধ্যে দিয়ে যাচ্ছেন, তারা EMDR ভিত্তিক সাইকোথেরাপির সহায়তা নিয়ে দেখতে পারেন। আমার বিশ্বাস EMDR যে একটি কার্যকরী এবং দ্রুত কার্যকরী চিকিৎসা পদ্ধতি, এটি আপনারা বুঝতে সক্ষম হবেন। EMDR এর জন্য দীর্ঘ সময় চিকিৎসা নিতে হয় না। একটা নির্দিষ্ট সেশন নির্ধারণ করা হয়ে থাকে। যিনি EMDR থেরাপি দিয়ে থাকেন, উনি রোগীর সমস্যার ধরন, তার সিভিয়ারিটি বুঝে সেক্ষেত্রে উনি নির্ধারণ করেন ব্যক্তির জন্য কয়টি সেশন দরকার হয়। তবে এটুকু বলা যায়, বিভিন্ন গবেষণায় দেখা গেছে কোনো ব্যক্তি যদি বছরে 3টি EMDR সেশন নেন, ওইসব ব্যক্তিদের ক্ষেত্রে পরবর্তী সময়ে মানসিক কষ্ট বা আঘাত পেয়ে যারা মানসিকভাবে অসুস্থ হন এবং বিষণ্ণতার মধ্যে পড়ে যান, তাদের কিন্তু পরবর্তী সময়ে জটিল মানসিক রোগ হওয়ার সম্ভাবনা অনেকটুকু কমে যায়। বিশেষ করে PTSDর মতো জটিল মানসিক রোগ হওয়ার সম্ভাবনা কমে যায়। EMDR মূলত 6 থেকে 12টি সেশন নেওয়ার জন্য বলা হয়ে থাকে। মূলত EMDR সপ্তাহে 1টি কিংবা 2টো সেশন, এটি যিনি EMDR থেরাপি নিয়ে কাজ করেন উনি নির্ধারণ করেন এবং যিনি EMDR সেবা গ্রহণ করেন উভয়ের মতামত এবং প্রয়োজনের উপর ভিত্তি করে সেশনগুলো নির্ধারণ করা হয়ে থাকে। তবে মূলত EMDR এর কার্যকারিতা বা ধারাবাহিক কার্যকারিতা রক্ষার জন্য প্রতি সপ্তাহে একটি সেশন নেওয়ার কথাই বলা হয়ে থাকে। আপনারা যারা এই সমস্যায় আক্রান্ত শিশুদের সাহচর্যে আছেন কিংবা আপনাদের বিষয়টি উদ্বিগ্ন করছে, তারা এইসব শিশুদের সহযোগিতায় অবশ্যই গুরুত্বের সহিত চিকিৎসার জায়গাটি নিশ্চিত করবেন। ভালো থাকবেন। মানসিক স্বাস্থ্যের প্রতি আমরা যত বেশি নজর দেব, সচেতন হব, মানসিক স্বাস্থ্য সংরক্ষণে আমরা যত বেশি উদ্যোগ গ্রহণ করব, মানসিক স্বাস্থ্য সংরক্ষণের জন্য যে কাজগুলো আমাদের করা দরকার সেই বিষয়গুলো সম্পর্কে আমরা যত বেশি অবগত হব, আমরা তত বেশি মানসিক সংকট বা মানসিক রোগের মাত্রা প্রতিরোধ কিংবা প্রতিহত করার ক্ষেত্রে আমরা তত বেশি ভূমিকা রাখতে সক্ষম হব। অর্থাৎ জটিল মানসিক সমস্যায় পতিত হওয়ার পথ অনেকটাই আমরা থামিয়ে দিতে পারি যদি আমরা মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন হই এবং মানসিক স্বাস্থ্য সংরক্ষণের জন্য যা করা দরকার আমরা সেই বিষয়গুলো যদি আমরা সঠিক এবং যথাযথভাবে করার মতো সামর্থ্য অর্জন করি। আবার দেখা হবে অন্য দিন অন্য কোনো প্রসঙ্গ নিয়ে।